ডিমের বাজারে আগুন, সপ্তাহ ব্যবধানে ডজনে বেড়েছে 5 থেকে 10 টাকা। অস্থির মুরগির বাজারও, বৃষ্টির অজুহাতে দ্বিগুণ সবজি ও মরিচের দাম। বেগুনের কেজি 160 টাকা, কমতির দিকে মাছের দর। অর্থনীতি না বুঝে পুঁজিবাজারে আসা বিনিয়োগকারীরাই পড়ছেন বেশি ক্ষতির মুখে, পর্যবেক্ষণ বিশেষজ্ঞদের। হতাশা কাটাতে রাষ্ট্র মালিকানাধীন প্রতিষ্ঠান বাড়ানোর পরামর্শ। বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে প্রশাসনিক স্থবিরতার প্রভাব। জুলাই আগস্টে ব্যয় 7,000 কোটির বেশি। অপচয়হীন টেকসই উন্নয়নে নজর দেওয়ার তাগিদ অর্থনীতিবিদদের। স্থবিরতা কাটিয়ে গতি ফিরছে দেশের আমদানি রফতানি বাণিজ্যে। চট্টগ্রাম বন্দর দিয়ে বেড়েছে কন্টেইনার হ্যান্ডলিং, জটিলতা কাটছে এলসি খোলায়। এবং এবার হজ ওমরা মৌসুমে অস্থায়ী কর্মীদের ক্ষেত্রে নতুন নিয়ম চালু করল সৌদি সরকার। বাড়ানো হচ্ছে ভিসার মেয়াদ, আগামী বছর থেকে কার্যকর। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। বাজারে অতিরিক্ত দামে বিক্রি হচ্ছে ডিম ও মুরগি। সপ্তাহ ব্যবধানে দ্বিগুণ দাম কাঁচামরিচ ও বেশিরভাগ সবজির। তবে কিছুটা কমতির দিকে মাছের দর। শুক্রবার রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা যায় কয়েকদিনের ব্যবধানে 5 থেকে 10 টাকা বেড়ে প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে 160 থেকে 165 টাকায়। সরকার নির্ধারিত দামের চেয়ে 27 টাকা পর্যন্ত বেশি নেওয়া হচ্ছে। এছাড়া প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 180 থেকে 190 টাকায়। ব্যবসায়ীদের দাবি, বন্যায় খামারিরা ক্ষতিগ্রস্ত হওয়ায় বাজারে সরবরাহ কমেছে। এদিকে বাজারে প্রায় সব ধরনের সবজির দাম কেজিতে 25 থেকে 30 টাকা পর্যন্ত বেড়েছে। সবচেয়ে বেশি বেড়েছে বেগুনের দাম। মানভেদে বিক্রি হচ্ছে 100 থেকে 160 টাকায়। কাঁচামরিচের ঝাল বেড়েছে দ্বিগুণ, বিক্রি হচ্ছে 350 থেকে 400 টাকায়। ইলিশের দাম বাড়তি থাকলেও স্বাভাবিক রয়েছে অন্যান্য মাছের দর। এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজারে আছেন রিপোর্টার SM আরিফিন এবং আশুলিয়ার বাইপাইল কাঁচা বাজারে আছেন মোজাফফর হোসেন জয়। সরাসরি প্রথমে যাচ্ছি আরিফিনের কাছে। আরিফিন, এই মুহূর্তে আমি আছি রাজধানীর কারওয়ান বাজারে। জানাচ্ছি আজকে মাসের প্রথম শুক্রবার। আজকের বাজার পরিস্থিতি জানাতে আমি এই মুহূর্তে কারওয়ান বাজারের সবজির বাজার অংশে রয়েছি। আজকে এই প্রথম শুক্রবার অনুযায়ী ক্রেতা সমাগম কিন্তু ব্যাপক রয়েছে, কিন্তু যেটি বিষয় গত সপ্তাহের তুলনায় আজকে সবজির বাজার অনেকটাই চড়া। বিক্রেতারা বলছেন যে প্রায় বেশিরভাগ সবজিতেই কেজিতে 25 থেকে 30 টাকা পর্যন্ত বেড়েছে দাম। সবথেকে বেশি বেড়েছে আসলে বেগুনের দাম, যেটি গত সপ্তাহে 100 টাকায় বিক্রি হলেও আজকে সেটি 160 টাকাতেও বিক্রি হচ্ছে মানভেদে। এছাড়া প্রতি পিস লাউ বিক্রি হচ্ছে 100 টাকায়। আমি যদি পটলের কথা বলি তাহলে পটল বিক্রি হচ্ছে 60 টাকায়, করলা 70 টাকায়, ঢেঁড়স 60 থেকে 70 টাকায়। কিন্তু আরেকটি পণ্যের দাম বেশ চড়াই রয়েছে বাজারে, সেটি বরবটি বিক্রি হচ্ছে 160 টাকায়। এছাড়া গত সপ্তাহে যে মরিচের দাম ছিল 250 টাকা, সেটি আজকের বাজারে 100 টাকা পর্যন্ত বেড়ে প্রায় 350 টাকায় বিক্রি হচ্ছে প্রতি কেজি মরিচ। এছাড়া আজকে ধনিয়া পাতার দাম অনেক বেশি ঊর্ধ্বমুখী বলেছেন বিক্রেতারা। তারা বলছেন যে ধনিয়া পাতা গত সপ্তাহে তারা যেটি 400 থেকে 450 টাকায় বিক্রি করেছিলেন, আজকে সেটি 500 থেকে 550 টাকায় বিক্রি হচ্ছে। বিক্রেতারা আসলে বলছেন যে বন্যা এবং বৃষ্টি এই দুটোই আসলে কারণ। এ কারণে সরবরাহ কমে যাওয়ায় বাজারে আসলে সবজির দামটা অনেক বেশি বেড়েছে। যদিও ক্রেতারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে ব্যবসায়ীরা সবসময় একটা অজুহাত খোঁজেন আসলে পণ্যের দাম বাড়াতে। সে অর্থে গত সপ্তাহের তুলনায় দ্বিগুণ দাম বাড়ায় তারা আসলে কিছুটা বিরক্তি প্রকাশ করেছেন। এছাড়া আমি আজকে ডিমের বাজারে ঘুরেছি, যেখানে দেখেছি গত সপ্তাহের তুলনায় প্রতি ডজনে ডিম 5 থেকে 10 টাকা পর্যন্ত বেড়েছে দাম। যদিও বিক্রেতারা বলছে যে অতিরিক্ত গরমে খামারিরা আসলে ডিমের উৎপাদন যথেষ্ট করতে পারেননি, যে কারণে বাজারে ডিমের একটু সংকট রয়েছে, যে কারণে দাম বেড়েছে। এছাড়া আমরা ব্রয়লার মুরগির বাজারে গিয়েছিলাম, সেখানে ব্রয়লার মুরগির দাম গত সপ্তাহের তুলনায় 10 থেকে 20 টাকা পর্যন্ত বাড়তি দেখেছি আমরা। প্রতি কেজি ব্রয়লার বিক্রি হচ্ছে 180 থেকে 90 টাকায়। তবে
সোনালী মুরগির দাম কিন্তু কিছুটা নাগালে রয়েছে। সরকার নির্ধারিত দামের থেকে 10 থেকে 20 টাকা পর্যন্ত কমেছে সোনালী মুরগির দাম। এই ছিল কারণ বাজার থেকে বাজার পরিস্থিতি। এখন আমরা চলে যাব সহকর্মী জয়ের কাছে, তিনি সাভার থেকে জয়েন করবেন আমাদের সাথে। বর্তমানে সাভারে বর্তমানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কিন্তু কিছুটা নাগালের বাইরে। যেমন স্থিতিশীল রয়েছে চাল এবং চিনির দাম, তেমনি কিন্তু ঊর্ধ্বমুখী রয়েছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মধ্যে ডিমের দাম এবং তেলের দাম। মূলত তেলের দাম কেজি প্রতি বেড়েছে 60 টাকা করে, এবং আপনার চালের দাম কিন্তু স্থিতিশীল রয়েছে। ডিমের দাম বেড়েছে ডজনে 5 থেকে 10 টাকা। এখানে আমরা সাভারে যতটুকু জানতে পেরেছি যে মোটামুটি যে আড়তটিতে রয়েছি, সেই আড়তটিতে মূলত বিক্রি হচ্ছে আটা বিক্রি হচ্ছে 50 কেজির বস্তা 1800 টাকা কেজি দরে আজকের দরদাম অনুযায়ী। ময়দা বিক্রি হচ্ছে 50 টাকা 50 কেজির বস্তা 2600 টাকা কেজি দরে। চিনি বিক্রি হচ্ছে মূলত 50 কেজির যে বস্তা রয়েছে সেই বস্তা অনুযায়ী চিনি বিক্রি হচ্ছে 6140 টাকা বস্তা দরে। সয়াবিন তেল বিক্রি হচ্ছে মূলত 1 ড্রাম, যেটির মূল্য রয়েছে 3140 টাকা। একই সাথে রয়েছে সুপার তেল, যেটি বিক্রি হচ্ছে সুপার তেল বিক্রি হচ্ছে 3200 টাকা, এবং পাম্প তেল বিক্রি হচ্ছে 29,900 টাকা ড্রাম দরে। বোল্ডার ডাউন বা বিভিন্ন যে ডাউল রয়েছে সেগুলো বিক্রি হচ্ছে 2500 টাকা বস্তা দরে। অ্যাঙ্কর ডাউল বিক্রি হচ্ছে 50 কেজির বস্তা 600 টাকা। 66 কেজির যে বস্তা রয়েছে সেটি বিক্রি হচ্ছে। ছোলা বিক্রি হচ্ছে 118 টাকা কেজি দরে। মুগ ডাউল বিক্রি হচ্ছে 130 টাকা কেজি দরে। কিন্তু বিভিন্ন পণ্যের দাম আপনার যে বৃদ্ধির কারণ হিসেবে আমাদেরকে যেটি উল্লেখ করেছেন এই পাইকারি বাজারের ব্যবসায়ীরা, তারা বলছেন যে মূলত সাভারে যে দীর্ঘ কয়েক সপ্তাহ ধরে যে চলমান অস্থিরতা চলছে গার্মেন্টস শিল্পে, যার কারণে কিছুটা দাম পরিবহন সেক্টরের বৃদ্ধির কারণে কিন্তু এখানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম অন্যান্য জেলার চেয়ে ঊর্ধ্বমুখী রয়েছে। তো আমার কাছে সাভারের শিল্পাঞ্চল থেকে আমার কাছে এই ছিল নিত্য প্রয়োজনীয় দ্রব্যের আজকের বাজার মূল্য। বাজার পরিস্থিতির সর্বশেষ খবর জানাতে কারওয়ান বাজার থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আরেফিন এবং সাভার থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী জয়। এদিকে ইরানে ইসরায়েলের হামলার শঙ্কায় বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে। বিবিসি বলছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মন্তব্যের পরই অপরিশোধিত তেলের দাম এক লাফে বেড়েছে 5%। বর্তমানে আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম 77 মার্কিন ডলার। ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইরানের তেল স্থাপনায় আঘাতের কোনো পরিকল্পনা আছে কিনা সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, বিষয়টি নিয়ে আলোচনা চলছে। তবে ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলায় সমর্থন থাকবে না বলে জানান মার্কিন প্রেসিডেন্ট। যারা অর্থনীতি না বুঝে শুধু ধারণার উপর ভিত্তি করে পুঁজিবাজারে বিনিয়োগ করছেন তারাই বেশি ক্ষতির মুখে পড়ছেন। দেশের শেয়ার বাজার নিয়ে এমন পর্যবেক্ষণই তুলে ধরেছেন পুঁজিবাজার বিশেষজ্ঞ ও ঢাকা চেম্বারের সভাপতি আশরাফ আহমেদ। তবে বিনিয়োগকারীদের হতাশা দূর করতে রাষ্ট্র মালিকানাধীন আরও প্রতিষ্ঠানকে তালিকাভুক্ত করার পরামর্শ দিচ্ছেন ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ আইসিবির চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ। শেয়ার বাজারে এক ধরনের অস্থিরতা আছে, সেটা আসলে বড় সমস্যা না। সবচেয়ে ভালো জিনিস যেটা হচ্ছে যে আমরা গত 1 মাস ধরে দেখতে পাচ্ছি যে আপনার মার্কেটে যে ডেইলি ট্রেড ভলিউম সেটা মোটামুটি একটা ভালো অবস্থানে আছে। 500 থেকে 700 কোটি টাকার মতো ট্রেড ভলিউমটা থাকছে। কারসাজি হয়েছে, বিনিয়োগ এখন বন্ধ হয়ে গেছে, ভালো শেয়ারের সংখ্যা কমে গেছে, আস্থার সংকট তো হবে। এখন আস্থা সংকট কেটে যাবে, তো ইট উইল টেক টাইম। স্টক মার্কেটে শেয়ারের দাম বাড়বে কমবে, প্রতি মুহূর্তে ঝুঁকিও থাকবে। এর মধ্যেই বিনিয়োগ করে লাভবান হওয়ার পরামর্শ বাজার বিশ্লেষকদের। এতেই প্রশ্ন উঠেছে অধিকাংশ বিনিয়োগকারী লোকসানের মুখে পড়ার কারণ ও ধরন নিয়ে। স্টক মার্কেটের ইনভেস্টমেন্ট অত্যন্ত একটা ডিসিপ্লিনের গেম। যাদের কাছ থেকে কমপ্লেইন শোনেন তারা অধিকাংশ ক্ষেত্রে স্পেকুলেটিভ ইনভেস্টার। স্পেকুলেটিভ ট্রেডারের হিসাবটা কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট। স্পেকুলেটিভ ট্রেডারের হিসাব হচ্ছে, ভাই আমি খুব হাই রিস্কে খেলতে চাই, আমি ইনভেস্ট করতে চাই, আমি মিনিমাম 40, 50, 100% রিটার্ন বের করতে চাই বছরে।
আচ্ছা, এই ধরনের ইনভেস্টমেন্টের ব্যাপারটা হচ্ছে যে আপনি যদি খুব দক্ষ না হন, আপনি 100% রিটার্ন বের করতে পারবেন না, কিন্তু 100% লুজ করতে পারবেন। এটা খুবই স্বাভাবিক। বর্তমানে দৈনিক যে পরিমাণে শেয়ার হাত বদল হচ্ছে সেটির বিপরীতে ক্রেতা বিক্রেতার উপস্থিতিও পর্যাপ্ত। এ অবস্থায় ভালো প্রতিষ্ঠানগুলো পুঁজিবাজারে তালিকাভুক্ত করা হলে লোকসানে পড়ার সংখ্যা কমবে সাধারণ বিনিয়োগকারীদের। এই সরকার তো অবশ্য কঠিন চ্যালেঞ্জের মুখে আছে। আমি অনুরোধ করব যদি সময় করি হলো কিছু সরকারি শেয়ার যদি যেগুলো অলরেডি ইয়েতে আছে, লাইনে আছে বিক্রি করার জন্য, লিস্টে আছে এটা সরকারি দপ্তরে, সেগুলো যদি বিক্রি করতে পারে তাহলে উপকার হবে। শেয়ার যারা ভালো কিনতে চায় তারাও উপকৃত হবে, আর ওই যে সরকারও কিছু টাকা পেয়ে যাবে। বর্তমানে পুঁজিবাজারে তালিকাভুক্ত আছে যমুনা অয়েল, পাওয়ার গ্রিড, তিতাস গ্যাস, ডেসকো, অ্যাটলাস বাংলাদেশ সহ বিদ্যুৎ জ্বালানি প্রকৌশল ব্যাংক খাতের রাষ্ট্রায়ত্ত 19টি প্রতিষ্ঠান। কয়েক মাস আগে তালিকাভুক্তির জন্য টেলিফোন শিল্প সংস্থা, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সহ মোট 26টি রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানকে চিহ্নিত করা হলেও পরে সে উদ্যোগ আলোর মুখ দেখেনি। মহির মারুফ, সময় সংবাদ, ঢাকা। রাজনৈতিক পথ পরিবর্তনে অস্থিরতা ও প্রশাসনিক স্থবিরতার প্রভাব পড়েছে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি বাস্তবায়নে। চলতি অর্থ বছরের প্রথম 2 মাস জুলাই আগস্টে এডিপির বাস্তবায়নে ব্যয় হয়েছে 7,143 কোটি টাকা, যা মোট এডিপির মাত্র 2.57%। এক্ষেত্রে বছর শেষে যেন দেশের মানুষ অপচয়হীন টেকসই উন্নয়ন দেখতে পায়, সেদিকে নজর দেওয়ার তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা। জুলাই মাস জুড়ে রাজনৈতিক অস্থিরতা আর আগস্টের শুরুতে সরকার পতনে প্রশাসনিক স্থবিরতার নেতিবাচক প্রভাব পড়েছে দেশের উন্নয়ন কর্মকাণ্ডে। আবার বৈদেশিক অর্থায়নের বেশ কিছু প্রকল্পের বিদেশি কর্মী, ঠিকাদার প্রতিনিধি ও পরামর্শকরা চলে গেলে ব্যাহত হয় প্রকল্প বাস্তবায়নও। এ অবস্থায় অন্তর্বর্তী সরকার প্রস্তাবিত প্রকল্পের পাশাপাশি নতুন করে পর্যালোচনা করছে চলমান বিভিন্ন প্রকল্প। পরিস্থিতির প্রতিফলন দেখা গেছে পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ আইএমইডির এডিপি বাস্তবায়নের হালনাগাদ তথ্যেও। এতে দেখা গেছে চলতি অর্থ বছরে সরকারের এডিপি বরাদ্দ ছিল 2,78,288 কোটি টাকা। বিপরীতে অর্থ বছরের প্রথম 2 মাস জুলাই আগস্টে বাস্তবায়ন হয় মাত্র 2.57%। গত অর্থ বছরের একই সময় যা ছিল 3.84%। পর্যালোচনা বলছে গত কয়েক বছরের মধ্যে অর্থ বছরের প্রথম 2 মাসে এত কম এডিপি বাস্তবায়ন হয়নি। চলমান পরিস্থিতির নিরিখে এডিপি বাস্তবায়নে ধীরগতির যৌক্তিকতা থাকলেও বছর শেষে মানুষ যাতে অপচয়হীন টেকসই উন্নয়ন দেখতে পায় সেদিকে নজর দেওয়ার তাগিদ অর্থনীতিবিদদের। সরকার পরিবর্তন সবকিছু মিলে ফার্স্ট কোয়ার্টারে যে বাস্তবায়ন খুবই ধীরগতি, সেটি স্বাভাবিক। কোয়ালিটি এক্সপেন্ডিচারটা যাতে দেখা হয়। আই এম নট ওয়ারিড অ্যাবাউট কত পার্সেন্ট বাস্তবায়ন হলো, কিন্তু প্রথম প্রান্তিকে যে স্ট্রাগলটা গেছে এর পরের প্রান্তিকে যাতে সেই স্ট্রাগলটা না হয়, তো সেটি খুব ভালো করে পর্যালোচনা করে যত দ্রুত সম্ভব বাস্তবায়নের মধ্যে চলে যাওয়া উচিত। আইএমইডির তথ্য, জুলাই আগস্ট মাসে সরকারি তহবিল থেকে ব্যয় হয় 3,241 কোটি টাকা, যা সরকারি তহবিলের বরাদ্দের 1.69%। আর বৈদেশিক সহায়তা খাতের বরাদ্দ থেকে ওই সময় ব্যয় হয়েছে 3.10% বা 3,098 কোটি টাকা। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। এসালামের মতো ব্যাংক লুটেরাদের আগের সরকারই তৈরি করেছে। বিকেলে সচিবালয়ে অর্থ উপদেষ্টার সঙ্গে বেসরকারি খাতের ব্যাংক উদ্যোক্তাদের সংগঠন বিএবির বৈঠক শেষে সাংবাদিকদের কথা জানান সংগঠনটির চেয়ারম্যান। ব্যাংকের টাকা লুট করে যারা বিদেশে পালিয়েছে তাদের সশরীরে দেশে হাজির করারও দাবি জানিয়েছে সংগঠনটি। পরে অর্থ উপদেষ্টা জানান, আগের মতো ঢালাওভাবে না দিয়ে ঋণ দেওয়ার আগে ভালো মতো যাচাই বাছাই করার পরামর্শ দেওয়া হয়েছে বিএবি নেতাদের। লুটেরাদের হাতে পড়ে ধসে পড়া ব্যাংক খাতের সংস্কারে একের পর এক নতুন কৌশল নিয়ে কাজ করে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক ও সরকার। এরই অংশ হিসেবে কয়েকদিন আগে সুদের হার বাড়ানোর পাশাপাশি বুধবার কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে দুর্বল হয়ে পড়া 4টি ব্যাংকে গ্রাহকের আস্থা ফেরাতে 945 কোটি টাকা তারল্য সহায়তা নিয়ে পাশে দাঁড়িয়েছে দেশের সবল 5 ব্যাংক।
এর পরদিন বৃহস্পতিবার বিকেলে ব্যাংক সহ দেশের আর্থিক খাতের সার্বিক বিষয় নিয়ে অর্থ উপদেষ্টার সঙ্গে আলোচনা করতে সচিবালয়ে আসে বেসরকারি খাতের ব্যাংক উদ্যোক্তাদের সংগঠন বিএবি। বৈঠক শেষে সংগঠনটির চেয়ারম্যান জানান, সরকারের পৃষ্ঠপোষকতাতেই দেশে তৈরি হয়েছে এস আলমের মতো ব্যাংক লুটেরা। এটা সৃষ্টি হওয়ার জন্য সাহায্য করা হয়েছে, বুঝছেন তো? সমস্যা তো এখানে যারা সরকারে বসে আছেন তাদের না বলে যে এসকে টাকা দিয়ে দাও, তখন তো টাকা দিতে বাধ্য হয়েছে, যে সালাম যা করে করতে দাও, এইসব করে দেওয়া হয়েছে সরকার থেকে, যে চলে গেছে এখান থেকে, হয়তো গেলেই করছে না। এই সময় ব্যাংকের টাকা লুট করে যারা পালিয়েছেন বিদেশে, তাদের সশরীরে হাজির করে বিচারেরও দাবি জানান তিনি। আমরা প্রস্তাব করলাম যারা টাকা নিয়ে দেশ থেকে পালিয়ে গেছে, পলাতকদের কোনো রাইট নাই কোর্টে গিয়ে ওখানে তাদের লোক পাঠায় এবং কোর্টে গিয়ে কেস কন্টেস্ট করে, এটা দেওয়া উচিত না। তাকে ফিজিক্যাল এখানে আসতে হবে, সে পালা আসলে ধরা কেউ নেই, আমরা টাকা ফেরত পাবো কেন? পরে অর্থ উপদেষ্টা জানান, তারল্য সংকট দূর করা সহ ব্যাংক খাতের সংস্কারে যেমন নিশ্চিত করা হবে বিএবির অংশগ্রহণ, তেমনি তারা যেন ঋণ দেওয়ার ক্ষেত্রে আগের মতো ভুল না করে দেয়া হয়েছে সেই পরামর্শ। আমি তাদেরকে রিকোয়েস্ট করেছি যে এই সময়টায় ব্যাংকাররা যথাযথভাবে ঋণ দেবে, যাচাই বাছাই করে ঋণ দেবে, পূর্বের মতো যাতে কোনো রকম ত্রুটি বিচ্যুত না হয়। যত উদ্যোগী নেওয়া হোক না কেন, দীর্ঘদিন ধরে তলানিতে থাকা গ্রাহকের আস্থা ফেরাতে সময় লাগবে বলেও মনে করেন তারা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। ডলারের সরবরাহ বাড়তে থাকায় জুলাই আগস্টের স্থবিরতা কাটিয়ে গতি ফিরছে দেশের আমদানি রপ্তানি বাণিজ্যে। চট্টগ্রাম বন্দর দিয়ে চলতি অর্থ বছরের প্রথম 3 মাসে বাল্ক পণ্য আমদানি কিছুটা কমলেও বেড়েছে কন্টেইনার হ্যান্ডলিং। এছাড়া রেমিটেন্স ও রিজার্ভ বাড়ায় এলসি খোলায় জটিলতা কাটতে শুরু হয়েছে। শাখা ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রাম বন্দরের সবশেষ তথ্য অনুযায়ী চলতি অর্থ বছরের প্রথম 3 মাসেই 8,26,528 টিউএস কন্টেনার হ্যান্ডেলিং হয়েছে, যা আগের বছরের এই সময়ের তুলনায় 36,697 টিউএস বেশি। রাজনৈতিক অস্থিরতায় জুলাই এবং আগস্টে স্থবিরতা থাকলেও সেপ্টেম্বর মাসে 2,83,000 কন্টেনার হ্যান্ডেলিং হয়েছে। তবে ডলার সংকটের কারণে আগের 2 মাসে এলসি খোলার জটিলতায় বাল্ক পণ্য যেমন আমদানি কম হয়েছে, তেমনি পণ্যবাহী জাহাজও এসেছে তুলনামূলক কম। গেল মাসে দুটি বেড়েছে। রাজনৈতিক অস্থিরতা এবং বন্যাজনিত কারণে আমদানিও কম হয়েছে, ডেলিভারিও কম হয়েছে। তবে এখন সেপ্টেম্বর থেকে সেটা একটু গতি পেয়েছে, আমরা আশা করছি আগামীতে এটা আরো বাড়বে। 38 ধরনের আমদানি পণ্যের পাশাপাশি রপ্তানি পণ্যের শতভাগ শুল্কায়ন এবং জাহাজীকরণ সম্পন্ন হয় বেসরকারি 21টি অফডকে। জুলাই, আগস্ট এবং সেপ্টেম্বর মাসে অফডকগুলিতে 5.6% হারে প্রবৃদ্ধি হিসেবে 2,01,870 টিউএস রপ্তানি এবং 5.1% প্রবৃদ্ধি হিসেবে 69,147 টিউএস আমদানি কন্টেনার হ্যান্ডেলিং হয়েছে। আমদানি এবং রপ্তানির দুটো ক্ষেত্রে আমরা প্রবৃদ্ধি দেখতে পাচ্ছি প্রতিকূল অবস্থার প্রেক্ষিতেও। সুতরাং আমরা মনে করি বছরের শেষ মাসগুলোতে এই প্রবৃদ্ধি বহাল থাকবে এবং আমরা বছর শেষে একটা ইনকারেজিং গ্রোথ দেখতে পাবো আমদানি এবং রপ্তানি উভয় ক্ষেত্রেই। ডলার সংকটের কারণে বিগত আওয়ামী লীগ সরকার আমদানির ক্ষেত্রে এলসি খোলায় ব্যাপক বিধিনিষেধ আরোপ করে। বর্তমানে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স এবং রিজার্ভের অবস্থান সুসংহত হয়, এলসি খোলার জটিলতাও কেটে যাচ্ছে। আমাদের ডলার ক্রাইসিসটাকে দূর করতে হবে এবং ইম্পোর্ট যারা এলসি করতে চায় তারা যেন স্বাভাবিকভাবে এলসি করতে পারে এবং সেই সাথে মিল ফ্যাক্টরি যেগুলো আছে তারা যেন স্বাভাবিকভাবে তারা চলতে পারে, তাদের ফ্যাক্টরি যেন চালু থাকে। 2023-24 অর্থ বছরে চট্টগ্রাম বন্দর 31,68,690 টিউএস কন্টেনার, 12,32,42,000 মেট্রিক টন কার্গো পণ্য হ্যান্ডেলিং করে। আর বন্দরে পণ্যবাহী জাহাজ এসেছিল 3,971টি। রাজনৈতিক অস্থিরতা কিংবা ভয়াবহ বন্যার কারণে দেশের আমদানি রপ্তানি বাণিজ্য সংকটে পড়ছে তা কিন্তু নয়, তার সাথে যুক্ত হচ্ছে বিশ্বমন্দা, দেশের বাজারে ডলার সংকট। তবে সাম্প্রতিক সময়ে ডলার সংকট কাটতে শুরু করেছে, খুলছে পণ্য আমদানির এলসি, আর এর ফলে গতি ফিরছে দেশের আমদানি রপ্তানি বাণিজ্যে। চট্টগ্রাম বন্দর থেকে কমল দে, সময় সংবাদ। অতিবৃষ্টির কারণে নরসিংদীতে নষ্ট হয়েছে শীতকালীন আগাম সবজির চারা। নতুন করে চারা রোপণ করায় খরচের প্রভাব পড়েছে দামে, এতে সবজি চাষিদের পড়তে হচ্ছে ভোগান্তিতে। মাহমুদুল হাসান মাহফুজের ছবি ও আশিকুর রহমান পিয়ালের তথ্য নিয়ে রিপোর্ট।
প্রখর রোদ ও কীটপতঙ্গের হাত থেকে বীজতলা রক্ষায় পলিথিনের ব্যবহারে বিশেষ সুরক্ষা, চারা পরিচর্যায় ব্যস্ততা চাষিদের। বেগুন, ফুলকপি, শিম, বাঁধাকপি, মরিচ, লাউ, শসা, টমেটো, পেঁপে সহ বাণিজ্যিক ভিত্তিতে বিভিন্ন ধরনের সবজির চারা উৎপাদন করেন নরসিংদীর শিবপুর অঞ্চলের কৃষকরা। শীতকালীন আগাম সবজির জন্য প্রতি বছরের আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত 3 বার বীজ অঙ্কুরোদ্গমের গমের মাধ্যমে উৎপাদন করা হয় এসব চারা। কিন্তু অতিবৃষ্টির কারণে এবছর বীজতলা নষ্ট হওয়ায় পুনরায় বীজ রোপণ করতে হয়েছে। বৃষ্টি আমরা অনেক চারা নষ্ট হয়েছে, অনেক মানুষের অনেক খাড়া নষ্ট হয়েছে। বৃষ্টি মিলে ভালো আছে, যেটা অনেক আলি বাদ গেছে। আমার দেখা গেছে আপনার 50 থেকে 70,000 টাকার মতন ক্ষতি হয়েছে। গুণগত মান ভালো হওয়া এখানকার উৎপাদিত সবজির চারার চাহিদা দেশের বিভিন্ন জেলার কৃষকদের মধ্যে। তবে অন্যান্য বছরের তুলনায় এবার চারার দাম বেশি বলে জানান ক্রেতারা। এই বীজগুলি আমরা কিনে আনতাম 600 টাকা, এখন হয়ে গেছে প্রায় 1000 টাকার মতো। আমরা আরো 1-2 মাস আগে লাগাইতে পারতাম চারাটা, কিন্তু চারা না থাকার কারণে, বৃষ্টির কারণে আমরা পিছিয়ে পড়ে গেছি। এদিকে ক্ষতি পুষিয়ে ভালো মানের চারা উৎপাদনে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছে কৃষি বিভাগ। বীজ তলা ফেলার আগেই তাদের যে বীজগুলো সেগুলো অঙ্কুরোদ্গম হবে কিনা সেগুলো কিন্তু পরীক্ষার জন্য আমরা তাদেরকে পরামর্শ দিই এবং সেই অনুযায়ী তারা কিন্তু বীজতলা ফেলে যায়। চলতি বছর জেলায় 10,450 হেক্টর জমিতে শাকসবজির আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। সময় সংবাদ, নরসিংদী। জিআই পণ্যের ঝুড়িতে টাঙ্গাইলের বিখ্যাত কৃষি পণ্য আনারস যুক্ত হওয়ায় আনন্দে ভাসছেন এই জনপদের মানুষ। তারা বলছেন এর মাধ্যমে জেলার নাম উজ্জ্বলের পাশাপাশি উন্মোচিত হয়েছে ব্যবসার নতুন দ্বার। কাদির তালুকদারের তথ্য ও রাশেদ খানের তোলা ছবিতে রিপোর্ট। বিস্তীর্ণ এলাকা জুড়ে শুধুই আনারসের বাগান, ভেতরে ঢুকলেই রসালো ফলটির মৌ মৌ গন্ধ। আনারসের রাজধানী হিসেবে খ্যাত টাঙ্গাইলের মধুপুর গড়াঞ্চল। বাংলাদেশে সর্বপ্রথম ফলটি চাষের গোড়াপত্তন হয় 1942 সালে। ইতিহাস থেকে জানা যায় মেঘালয় থেকে 750টি চারা এনে মধুপুরের ইলিতপুর গ্রামে চাষ শুরু করেন গারো সম্প্রদায়ের এক কৃষক। পরে তার মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে আনারস আবাদ। বর্তমানে দেশে সবচেয়ে বেশি চাষ হয় জায়ান্ট কিউ, হানি কুইন ও MD2 জাতের আনারস। সম্প্রতি শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট, শিল্প নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তরের স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারি হয়। এতে 31 নম্বর শ্রেণীতে এই কৃষি পণ্যটি জিআই 52 হিসেবে তালিকাভুক্ত হয়। এতে খুশির জোয়ার বইছে আনারস চাষি ও জেলার সর্বস্তরের মানুষের মাঝে। জিআই পণ্য হিসেবে আমরা স্বীকৃতি পাওয়ার জন্য আমাদের আরো উৎসাহ বেশি বাড়লো। আমরা দিন আরো বেশি বেশি আরো ফসল আবাদ করতে পারবো। দেশের আনারস বিভিন্ন জায়গায় যায়, মধুপুর যায়, টাঙ্গাইল, ঢাকা, চান্দরা। দেশের বাইরে গেলে আমরা অনেক আরো খুশি হব, আমরা লাভ হব, আমরা উৎসাহ থাকবো। বেশি দামে বিক্রি করতে পারি তাহলে আমাদের দেশের একটা উন্নয়ন। সারা বিশ্বে যদি আনারস আমরা বিক্রি করতে পারি তাহলে অবশ্যই দেশের আরো ভালো হবে। উপজেলা কৃষি কর্মকর্তা বলছেন, মধুপুরের আনারস রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এটি বিশ্বব্যাপী একটি ব্র্যান্ডিং ভ্যালু হলো যে মধুপুরের আনারস। তো সেক্ষেত্রে আমাদের সামনে রপ্তানির অনেক সুযোগ প্রসারিত হবে। রপ্তানি করার জন্য কিছু নির্দেশনা আছে, অবশ্যই তাকে নিরাপদ আনারস চাষ করতে হবে। প্রচলিত যেই হরমোন প্রয়োগ করছে মানে বিচার বাধাহীনভাবে, সেভাবে হরমোন প্রয়োগ করা যাবে না। চলতি বছর জেলায় 7,600 হেক্টর জমিতে আনারসের চাষ হয়েছে। সময় সংবাদ, টাঙ্গাইল। সরকারি খাদ্য গুদামে স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে গোপালগঞ্জ সদর খাদ্য পরিদর্শকের বিরুদ্ধে। কৃষকের অভিযোগ, টাকার ভাগ না দিলে তাদের কাছ থেকে কেনা হয় না ধান। এমনকি গত 15 আগস্টের অনুষ্ঠানে খাদ্য গুদাম থেকে 3 মেট্রিক টন চাল দিয়েছেন জেলা আওয়ামী লীগ সভাপতিকে। অবশ্য এ নিয়ে দায়সারা বক্তব্য খাদ্য বিভাগের। HM মানিকের ছবিতে জয়ন্ত শিরালির রিপোর্ট। সরকারিভাবে খাদ্যশস্য সংগ্রহ অভিযানে সরাসরি কৃষকের কাছ থেকে কেনা হয় ধান। অভিযোগ উঠেছে গোপালগঞ্জ সদর উপজেলায় অর্থ না দিলে কেনা হয় না ধান। কৃষকরা জানান, সদর উপজেলার খাদ্য পরিদর্শক ও খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রবীর কুমার কীর্তনিয়া প্রত্যেক কৃষকের কাছ থেকে টাকা নেন। টাকা না দিলে তাদের ফিরিয়ে দেওয়া হয়। এ কারণে অনেকেই খাদ্য গুদামে ধান বিক্রি না করে স্থানীয় বাজারে বিক্রি করছেন। টাকা ঘুষ না দিলে ধান নেব না, এই কথা কয়। তারপর সে ধান নেয় নাই, সে ধান নিয়ে বাড়ি পরে সস্তা বেশি দিতেছে। ধান নেয় না, ঘুষ চায়,
5,000 টাকা দিছি, সে ধান নেছে। ও সিলেসডি নাম করে একটা অফিসার। শুধু আর্থিক অনিয়ম নয়, অভিযোগ উঠেছে 15ই আগস্টের অনুষ্ঠানে খাদ্য গুদাম থেকে জেলা আওয়ামী লীগের সভাপতিকে 3 মেট্রিক টন চাল দিয়েছেন অভিযুক্ত প্রবীর কুমার। এ নিয়ে জানতে চাইলে ক্যামেরার সামনে কথা বলতে চাননি অভিযুক্ত। তবে সম্প্রতি মোবাইলে ধারণ করা তার একটি সাক্ষাৎকারে তিনি চাল দেওয়ার কথা স্বীকার করেন। আপনিও জানেন, সবাই জানে 20 টন চাল দাবি করছে 15 আগস্টে। আমি বলছি না, আমি 20 টন চাল কোথা থেকে দেবো না বলছি, তখনই সে আমার বিরুদ্ধে একটা কমপ্লেন তার আমি টাকা দিইনি। কি দিয়েছেন? সে তারা সেই 15 আগস্ট পারপাস 3 টন চাল নিয়েছে। এ বিষয়ে কথা বলতে জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তবে এসব নিয়ে দায় সারা বক্তব্য খাদ্য বিভাগের। কৃষক তার অ্যাকাউন্ট থেকে সে নিজে টাকা তোলে, এখানে টাকা নেওয়ার ব্যাপারটা আমার জানা নাই এবং আমার এও বাইরে যে এটা হওয়ার কথা না। তো এখান থেকে টাকা নেয় কিনা যদি আপনারা বলেন, তাইলে আমরা যদি অভিযোগের মতো করেন, তাইলে আমরা এটা তদন্ত কমিটি করে দেখব। 32 টাকা কেজি দরে 2256 মেট্রিক টন ধান সংগ্রহের বরাদ্দ থাকলেও চলতি মৌসুমে গোপালগঞ্জে 249 জন কৃষকের কাছ থেকে সংগ্রহ হয়েছে মাত্র 748 মেট্রিক টন ধান। জয়ন্ত শিরালী, সময় সংবাদ, গোপালগঞ্জ। পবিত্র হজ এবং ওমরা মৌসুমে অস্থায়ী শ্রমিকদের ভিসার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার। 2025 সাল থেকে অস্থায়ী এ ভিসার মেয়াদ 2 মাস বাড়িয়ে 5 মাস 11 দিন করা হয়েছে। কর্মীদের সুরক্ষার জন্য সৌদি সরকারের এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। সৌদি আরব থেকে আরিফুর রহমানের প্রতিবেদন। 2025 সালের পবিত্র হজ সামনে রেখে বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে সৌদি আরব। হজ ব্যবস্থাপনা সহজ করার পাশাপাশি হাজিদের সেবা নিশ্চিতে আগে থেকেই নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। তারই ধারাবাহিকতায় এবার হজ ওমরাহ মৌসুমে অস্থায়ী কর্মীদের ক্ষেত্রে নতুন নিয়ম চালু করা হয়েছে। বর্তমানে অস্থায়ী শ্রমিকদের ভিসার মেয়াদ 3 মাস হলেও তা বাড়িয়ে 5 মাস করা হয়েছে। অস্থায়ী কর্মীদের ভিসা দেওয়ার ক্ষেত্রে লিখিত নিয়োগপত্রের পাশাপাশি থাকতে হবে নিয়োগকর্তা ও কর্মীর স্বাক্ষর। এছাড়া ভিসার আবেদনের সঙ্গে জমা দিতে হবে চিকিৎসা বীমার নথিপত্র। সৌদি আইন লঙ্ঘন করলে অপরাধের মাত্রা অনুযায়ী দিতে হবে ক্ষতিপূরণ। সৌদি সরকারের নতুন এই সিদ্ধান্ত শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি শ্রমবাজারের স্থিতিশীলতা ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। প্রতি বছর হজ মৌসুমে পবিত্র হজ পালনের জন্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় 25 লাখ মানুষ সৌদি আরবে জড়ো হন। হাজিদের নিরাপত্তার পাশাপাশি সর্বোচ্চ সুযোগ সুবিধা নিশ্চিত করতে নিয়োগ দেওয়া হয় অসংখ্য অস্থায়ী কর্মী, যাদের বেশিরভাগই বাংলাদেশ, ভারত সহ প্রতিবেশী দেশ থেকে নেওয়া হয়। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। ধানমন্ডির মাইডাস সেন্টারে শুরু হয়েছে মাইডাস শরৎ এসএমই মেলা। এতে অংশ নিয়েছেন 72 নারী ও যুব উদ্যোক্তা। মেলায় তৈরি পোশাক, জুয়েলারি ও অন্যান্য আকর্ষণীয় পণ্য প্রদর্শন ও বিক্রি হচ্ছে। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া মেলা চলবে শনিবার পর্যন্ত। বৃহস্পতিবার মেলার উদ্বোধন করেন মাইডাস পরিচালনা পর্ষদের পরিচালক ও সাবেক চেয়ারম্যান পারভিন মাহমুদ। আয়োজকরা জানান, প্রতিদিন সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। আমরা যদি তাদেরকে একটা ডিগনিফাইড লাইফ দিতে পারি, পভার্টি সাইকেলে বাড়িয়ে নিতে পারি, একটা পরিবারকে কিন্তু আমরা সাস্টেইন করে দিতে পারবো। কাজেই সবাই মিলে যদি আমরা চেষ্টা করি, আমরা যার যার জায়গা থেকে চেষ্টা করে যাই, আর মাইডাসের প্ল্যাটফর্ম থেকে অবশ্যই আমরা নারী উদ্যোক্তাদের পাশে, নারী উদ্যোক্তাদেরকে আরো এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি। এই মুহূর্তে মেলা প্রাঙ্গণে আছেন রিপোর্টার সাইফুল ইসলাম। সরাসরি যাচ্ছি সেখানে। মাইডাস শরৎ মেলা 2024 যেটি শুরু হয়েছে গতকাল এবং শেষ হবে আগামীকাল রাত 9টায়। যেটা আমরা জানতে পেরেছি, এখানে সে ক্রেতা সমাগম যখনই বেলা গড়াচ্ছে তখনই কিন্তু বাড়ছে। এর পাশাপাশি কিন্তু আমরা যদি একটু চিত্র দেখাই যে এখানকার নানান রকম পণ্যের যে পসরা সাজিয়েছেন এখানকার আগত যে উদ্যোক্তারা, তাদের মধ্যে হ্যান্ডিক্রাফট অধিকাংশই বলা যায় যে হ্যান্ডিক্রাফট, কেননা হাতে তৈরি যে সমস্ত প্রোডাক্টগুলো সেখানেই কিন্তু তারা এখানে প্রদর্শন করছেন। শুধুমাত্র যে পুরুষদের জন্য তা নয়, পাশাপাশি মহিলাদের জন্য কিন্তু নানান রকমের দুল থেকে শুরু করে ব্রেসলেট বা তাদের যে সাজসজ্জার যে প্রসাধনী সেটিও কিন্তু আসলে এখানে তুলে ধরা হয়েছে। এর পাশাপাশি যে কাপড়ের যে
নিজস্ব যে ডিজাইন তৈরি করে তারা কিন্তু এখানে তুলে ধরেছেন। বলা যায় যে গ্রাহকদের যারা ইউনিক কোনো প্রোডাক্ট খুঁজে সেই ইউনিকভাবে কিন্তু তারা তৈরি করেছেন এখানকার প্রোডাক্টগুলি। এর পাশাপাশি আমরা দেখতে পেয়েছি শাড়ি থেকে শুরু করে বিশেষ করে মহিলাদের যে প্রসাধনী সেটি কিন্তু আমরা এখানে দেখতে পেয়েছি বেশি। এর সাথে রয়েছে পুরুষদের পাঞ্জাবি, ফতুয়া, সাথে অন্যান্য যে সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র তা কিন্তু রয়েছে। আমরা আগত অনেকের সাথে কথা বলেছি, এখানকার যে উদ্যোক্তা তারা শুধুমাত্র যে দেশের বাজারে সাপোর্ট দিচ্ছে তা না, দেশের বাজারে যে গ্রাহক ধরে রাখছে তা না, এর পাশাপাশি কিন্তু দেশের বাইরেও কিন্তু তারা এক্সপোর্ট করছে এবং বিভিন্ন ধরনের যে এক্সপোর্টের যে প্রতিবন্ধকতা সেগুলো কিন্তু কাটিয়ে কিন্তু তারা দেশের বাইরে সেটি পাঠানোর চেষ্টা করছেন। তো সবচেয়ে বলা যায় যে এখানকার যে আগত ক্রেতারা তারা বলছেন যে শুধুমাত্র 2 থেকে 3 দিনের জন্য নয়, এই যে মেলার পরিসরটি আরও বৃহৎ আকারে করে যাতে করে জনমনের পর্যায়ে বা জনগণের কাছে সেটা পৌঁছে দেওয়া যায়, তাহলে কিন্তু এই যে এখানকার যে উদ্যোক্তারা তাদের যে মাথার ঘাম পায়ে ফেলে তারা যে প্রোডাক্ট নিজস্ব উদ্যোগে প্রোডাক্ট তৈরি করছেন সেই তৈরির কিন্তু আসলে যে চাহিদাটা সেটা কিন্তু মানুষের কাছে বা মানুষের দোরগোড়ায় পৌঁছায় দিতে পারবে। তবে এখানকার যে উদ্যোক্তারা তারা তো তাদের মতো করেই যে দেশের বাইরে পাঠানোর যে বিষয়টি সেটা কিন্তু সবসময় চেষ্টা করে যাচ্ছেন। তবে প্রতিবন্ধকতা তো সবসময় থাকেই, বিভিন্ন ধরনের ছাড়পত্র প্রয়োজন হয়, নানান ট্যাক্সজনিত বিষয় জটিলতা হতে পারে, সেগুলো যদি খুব দ্রুত নিয়ন্ত্রণ বা খুব দ্রুত করে সময়ে যদি তারা করতে পারে তাহলে কিন্তু তাদের যে সময় যে ক্ষেপণ হয় সেটি কিন্তু আসলে কমে আসবে। এখানে আমরা দেখতে পেয়েছি যে আগত যে ক্রেতারা আছেন তারা বলছেন যে তাদের যে চাহিদা মাফিক কিন্তু প্রোডাক্ট তারা এখানে পাচ্ছে, যার কারণে হচ্ছে যে এখানকার ক্রেতাদের সমাগম বাড়বে। এর পাশাপাশি যে আগামীকালকে শেষ করার রাত 9টা যে শেষ করার একটি বিষয় আছে সেটি যদি সময় বাড়ানো হয় তাহলে কিন্তু ক্রেতাদের সমাগম আরও বাড়বে বলে আমরা মনে করছি। এই ছিল আমাদের কাছে রাজধানীর ধানমন্ডি থেকে সর্বশেষ। ধানমন্ডির মাইডাস সেন্টার থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন রিপোর্টার সাইফুল ইসলাম। রাজধানীর খিলক্ষেতে চলছে নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জের বাংলাদেশ পর্ব। এর আয়োজন করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস বেসিস। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার কামরুল হাসান সবুজ, সরাসরি যাচ্ছি তার কাছে। সারা বিশ্বে, বাংলাদেশ সহ সারা বিশ্বে আসলে প্রতি মুহূর্তে নানা ধরনের সমস্যা সৃষ্টি হচ্ছে এবং সেই সমস্যার সমাধানও খুঁজে বের করা হচ্ছে। তারই অংশ হিসেবে নাসা ইন্টারন্যাশনাল স্পেস অ্যাপস চ্যালেঞ্জ প্রতিযোগিতা চলছে এবং সেটির 11তম আসর এই বাংলাদেশে আয়োজন করা হয়েছে, অর্থাৎ বাংলাদেশ পর্বর সেটি চলছে এখন রাজধানীর খিলক্ষেতে এআইইউতে। এখানে আমরা যেটা জেনেছি, এখানে বেসিসের উদ্যোগে যে 2 দিনব্যাপী এই হ্যাকাথন চলছে, সেখানে সারা দেশ থেকে মোটামুটি এই অ্যারেনাতে আছে 50টি টিম, যারা কৃষি সহ নানা ধরনের সমস্যার সমাধানের উপায় খুঁজে বের করছেন এবং অনলাইনে আছেন। এই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন আরও 450টি টিম, অর্থাৎ সারা বিশ্বের যে 185টি দেশের বিজ্ঞানী, প্রযুক্তিবিদ সহ উদীয়মান যারা তরুণ কিংবা সমস্যার সমাধান খুঁজে বের করতে উদ্যোগী, তারা আসলে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে থাকেন এবং এর মাধ্যমে তারা ছোট ছোট পরিসরে বেশ গুরুত্বপূর্ণ কাজ করে থাকেন। আমরা কয়েকটি টিমের সাথে কথা বলেছি, তাদেরকে দেখছি যে অনেকেরই আগ্রহ আসলে কৃষি, বন্যা এগুলো নিয়ে কাজ করার আগ্রহ এবং আমরা একটি প্রজেক্টে কথা বলেছি, তারা তৈরি করছেন যে কিভাবে কোথাকার মাটি কোন ফসলের জন্য উপযোগী সেটি খুব সহজেই যেন বের করতে পারে। আরেকটি প্রজেক্ট যেটা করা হচ্ছে, কিভাবে বন্যার ক্ষতি, যেহেতু বন্যা এটা পূর্বাভাস দিয়ে হোক আর যেভাবেই হোক এইটি হয়েই যায়, তো সেই বন্যা যদি হয়ে যায় তাহলে ক্ষয়ক্ষতির পরিমাণটা কিভাবে কমানো যায় সেই সলিউশন বের করার জন্য চেষ্টা করছেন। কিভাবে উৎপাদনকে সহনশীলভাবে, অর্থাৎ সহজে উৎপাদনশীলতা বাড়ানো যায় সেসব প্রবলেম নিয়ে তারা কাজ করছেন। আরও বেশ ধরনের একদম যেহেতু নাসার এই সাথে যুক্ত, অর্থাৎ মাটি থেকে একদম আকাশ পর্যন্ত যত ধরনের সমস্যা তো দেখা যায় আর কি, সেই সমস্যাগুলোর সমাধান নিয়েই তারা কাজ করে থাকেন। তো এখানে আজকের যে উদ্বোধনী অনুষ্ঠান হলো, কালকে সমাপনী অনুষ্ঠান, এখান থেকে সিলেক্ট করা হবে এবং সিলেক্ট করার পরে আসলে তারা নাসার যে চূড়ান্ত পর্বে তারা সেখানে তাদের যে প্রজেক্টগুলোর উপযোগিতা তুলে ধরবে। তো আমার কাছে এই মুহূর্তে এই ছিল
এখান থেকে সব শেষ করে। রাজধানীর খিলক্ষেত থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী কামরুল হাসান সবুজ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ডিমের বাজারে আগুন, সপ্তাহ ব্যবধানে ডজনে বেড়েছে 5 থেকে 10 টাকা। অস্থির মুরগির বাজারও, বৃষ্টির অজুহাতে দ্বিগুণ সবজি ও মরিচের দাম। বেগুনের কেজি 160 টাকা, কমতির দিকে মাছের দর। অর্থনীতি না বুঝে পুঁজিবাজারে আসা বিনিয়োগকারীরাই পড়ছেন বেশি ক্ষতির মুখে, পর্যবেক্ষণ বিশেষজ্ঞদের। হতাশা কাটাতে রাষ্ট্র মালিকানাধীন প্রতিষ্ঠান বাড়ানোর পরামর্শ। এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে প্রশাসনিক স্থবিরতার প্রভাব। জুলাই আগস্টে ব্যয় 7,000 কোটির বেশি। অপচয়হীন টেকসই উন্নয়নে নজর দেওয়ার তাগিদ অর্থনীতিবিদদের। এই ছিল এ সময়ের বাণিজ্যে। সঙ্গেই থাকুন সময়ের।